মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা, সৃজন আমাদের ছাত্র নেতা এবং এই কেন্দ্রের আমাদের প্রার্থী, লাল ঝান্ডা প্রার্থী, যে লাল ঝান্ডা দিল্লিতে যাবে। সৃজন বলেছে যে এই লড়াইটা কঠিন, এই লড়াইটা, এই রাস্তাটা কঠিন, এই লড়াইটা অসম বটে, কিন্তু এই কঠিন লড়াইয়ে, এই অসম লড়াইয়ে লড়তে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ভগৎ সিং, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেনরা। মাস্টারদা সূর্য সেনের আজকে জন্মদিন। আমরা সেই বিপ্লবীদের উত্তরসূরি বলে নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা 5,000 টাকা রাখার পরেও ধরতে পারেনি বলে বাড়িয়ে 10,000 টাকা করে দিয়েছে, আর উল্টো দিকে মোদীদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচলেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব, আমাদেরকে ধরো না, সেই অসম লড়াইয়ে সেদিনকেও ছিল, আজকেও সেই অসম লড়াইয়েই আছে। আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই, মাস্টারমশাই সৌরভ মিত্তা, সোনারপুরেরই মাস্টারমশাই। সামাজিক দিক থেকে তার সম্মান, তিনি একজন মাস্টারমশাই। ক্লাস 9-10 ইতিহাস তার সাবজেক্ট ছিল। তিনি ইতিহাসে চাকরিও পেলেন, চাকরি পেলেন ডায়মন্ড হারবারে। তারপরে কেস, মামলা, রায়, ক্লাস 9-10 ওই প্যানেলে 269 জনের চাকরি চলে গেল। 269 জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিত্তা, ইতিহাসের মাস্টারমশাই। কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা, তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো। পাড়া প্রতিবেশী, খবরের কাগজ, টিভি চ্যানেল, আমাদের রাজ্য ছাড়িয়ে, আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে, আপনাদের জেলা ছাড়িয়ে, আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে স্কুলে, ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন, তাদের কাছে খবর পৌঁছে গেল, তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল। যে পরিবারটার সাথে দুধওয়ালা, সবজিওয়ালা, খবরের কাগজওয়ালাদের সম্পর্ক, তাদের কাছে খবর চলে গেল। যে অটোটা ধরে, যে টোটোটা ধরে, যে ট্রেনটা ধরে, যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন, সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টারমশাই সৌরভ মিত্তা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন। দোষ কার? কার দোষ? হ্যাঁ, যার নাম প্যানেলে উঠেছিল, যিনি চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরির পিছনে দুর্নীতি ছিল, সেই চাকরির পিছনে অস্বচ্ছতা ছিল, তার চাকরি চলে গেছে। হ্যাঁ, দোষটা তার, তার বাইরে সিস্টেমের দোষ নেই। পরিবারটার কি দোষ ছিল? সৌরভ মিত্তার বাবা, যেদিন সৌরভ মিত্তা জন্মেছিল, সেদিন কি সৌরভ মিত্তার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ঝেড়ে নেব? সৌরভ মিত্তার পরিবার, সৌরভ মিত্তার মা এই আপনাদের মতোই মা। জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েস করতেন। সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিত্তা মাস্টারমশাই তিনি সুইসাইড করে নেবেন আর পাড়াতে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িতে মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে? কে তৈরি করলো এই সিস্টেম? কে? পশ্চিমবঙ্গের সরকার। যে সিস্টেমের বিরুদ্ধে, সেই জন্য আমরা লড়ছি, লাল ঝান্ডা লড়ছে, বামপন্থীরা লড়ছে, খেটে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে। এই আমার কাছে এখন একটা চিরকুট এসেছে। সৃজন বলে গেছে বাজার গরম করার দায়িত্ব मीनाक्षीदिर ना। कभी कभी डर अच्छा होता है और आज इस सभा में हम लोग आप लोगों को डराने आए हैं। भय पान
ভয় পেতে পেতে মরে যাবার আগে একটাবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সৃজন দাঁড়িয়ে আছে। সৃজন মানে সৃজন নয়, সৃজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাওয়া না খানে দঙ্গা, আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে আসলে একটা দারোয়ানকে লাল ঝান্ডা হাতে পার্লামেন্টের ভেতরে পাঠিয়ে দেওয়া, তার দায়িত্ব আপনাদেরকে বুঝে বুঝে নিতে হবে। অসংখ্য ভোট আছে এখানে, এই এতগুলো বিধানসভাতে, কেন পাঠাবেন সৃজনকে? সৃজন এমপি হয়ে যাবে বলে না। এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে, যে ক্লাস 5 বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে, আর সেই লটারিতে ওই বাচ্চাটা যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে, আর শিয়ালদা থেকে হাওড়া অব্দি বাসে চলে যেতে হবে, আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে, কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি, তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার। যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুদ্ধে কথা বলতেই হবে। আজ আপনারা সমাবেশে এসছেন, ভোট হবে, শপথ গ্রহণ হবে, দিল্लीতে কেউ ना কেউ একজন সরকার তৈরি করবে, लेकिन कौन जीत सकता है अगर ये सोचकर वोट करेंगे तो এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন, এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না, ইট ভাটা নইলে অন্যের রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্তার মতো। কি চান আপনারা? কি চাইছেন? এখানে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে। বুকে হাত দিয়ে বলুন তো, एक प्रेशर का दवाई, एक सुगर का दवाई, একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ, একটা জ্বর সর্দির ওষুধ, একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয়, সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। 3-4 করে নোটিশ যাচ্ছে। এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে, বিশেষত বাচ্চাদের জন্য। নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান, আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন, আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না। সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, মাদেরকে বাঁচানোর জন্য। একটা ওষুধকে জাল করে দিচ্ছে, আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা, বাপ, বেটা, বউ, পরিবারের কেউ একজন অসুস্থ, তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর, বাদ দিয়ে দিন, একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন, দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন, শাকসবজি বাদ দিয়ে দিন, ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন, শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চাকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি, সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রাল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে। কে দাঁড়াবে এর বিরুদ্ধে? কে? পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা, বামপন্থীরা ছিল। যতদিন লাল झंडा ছিল, किसी माई का लाल का हिम्मत नहीं हुआ गरीब, मेहनतकश, बच्चा, बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठाकर देखे। जब से लाल झंडा पार्लियामेंट से वहां से निकल कर आ गए, তখন থেকে
যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে। ভোটটা এগুলোকে নিয়ে হবে। এই তো সোনারপুরে দুটো বিধানসভা, তারা এসেছেন এই সোনারপুরে, এই হাট, এই হৃদয়ের, এই মার্কেটের মধ্যে এখানে যারা বসবাস করছেন, যত দূর অব্দি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আমাদের প্রশ্ন, বাড়িটা কোথায় ছিল? বাড়িটা ছিল সোনারপুর থেকে কোথাও 50 কিলোমিটার, কোথাও 40 কিলোমিটার, কোথাও 60 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায়, চাষিদের ঘরে, কৃষকের পরিবারে, গ্রামের প্রত্যন্ত প্রান্তরে। আরে লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা দিল্লিতে, লাল ঝান্ডা 60-62 खाना एमपी बोलो, बंगला भी नहीं लगेगा, गाड़ी भी नहीं लगेगा, मिनिस्ट्री भी नहीं लगेगा, सिर्फ लगेगा तो शिक्षार अधिकार और 100 दिनेर काजेर ग्यारंटी लागबे, एर बेशी किच्छु लागबे ना। गोटा दुनिया माथा झोकाय लाल झंडार काछे। केन? नीतिर जन्य, पलिसिर जन्य। केन एদের বিরুদ্ধে লড়াই? উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না। কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই? সিজন বলে গেছে, গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন বলে লড়াই না। আসলে আকাশে যদি কালো ধোঁয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে, তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না, লড়ে কিছু হয় না। এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে। আর আমরা লাল ঝান্ডা যাদবপুর থেকে শুরু করে সন্দেশখালী, ওদিকে কোচবিহারের বানিয়াচর থেকে পালসিট, এই গোটা রাজ্যটা জুড়ে নিজেদের জমি, নিজেদের পেটের ভাত, নিজেদের কাজ, নিজেদের মাথা বাঁচানোর জন্য, একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে। হাতে শুধু একটাই ঝান্ডা, তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে, রংটা লাল। এটা পলিসির লড়াই। যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয়, ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা, আর টিভিতে বড় বড় বয়ানবাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে, যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার। কি বলতে চাইছি আমরা? কি একসময় লাল ঝান্ডার সরকার ছিল, পশ্চিমবঙ্গের বুকেও ছিল, দিল্লিতেও, পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল, যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের, গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে। আর তারাই ঠিক করেছিল कि कोई जूता सिलने वाला हो तो कोई खेती करने वाला हो, कोई दुकान देने वाला हो तो कोई इलेक्ट्रिशियन हो। अगर उसका लड़का बच्चा लड़की कुछ अच्छी तरह से पढ़ लिख जाए तो वो आने वाला दिनों में आकर, सामने आकर কোনো স্কুলে, কোনো শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে, নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে। কাজ পেয়েছে, ভরসা পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিল গুলো বেড়েছে, স্কুলের চেয়ার বেড়েছে তো আরো বেশি টিচার রিক্রুট হয়েছে। যত বেশি টিচার রিক্রুট হয়েছে, মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে। পেট কেটে বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে। আর তার জন্য 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে, বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে, কারণ তারা আজকে সরকারি কর্মচারী, চাকুরে। আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, আজ লেখাপড়া করে যে কেরালা, কর্ণাটক, বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না।
বামপন্থী সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল। আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে। এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা। नियत से पता चलता है कि सरकार क्या चाहती है। नियत से একদিকে 921টা মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সেন্টার বন্ধ হয়ে গেল, নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না। আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে 21,000 মদের দোকান খুলে দিয়েছি। মদের দোকান চাই না স্কুল চাই? কি চাই? এই গোটা সোনারপুরের চারপাশে যেসব সবজি চাষিরা আছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্ষেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা, সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিরা সেই দামে বিক্রি করতে পারছে? কোথায় গেল দিল্লি সরকারের কিষাণ মন্ডি? কোথায় গেল দিল্লি সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা? कहाँ गया पश्चिम बंगाल का फॉरवर्ड ट्रेडिंग, फास्ट ट्रेडिंग এ একদম মাঠ থেকে গিয়ে আলু থেকে টমেটো সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসে কাদেরকে বিক্রি করে দিচ্ছে? যাকেই বিক্রি করুক, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য নিগমকে সেই শস্য সেই সবজি তারা বিক্রি করছে না, যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার। কে বলবে এসব কথা? কে? পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয়। পার্লামেন্টটা বাপের বেটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে, কোমরের চোরকে ঠিক রেখে, চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই। কে লড়বে? কে? এই গোটা এলাকা জুড়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করছি, কাপড়ের ব্যবসায়ী যারা আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 7, 8, 10 বছর আগে, বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার আগে, আপনি যা ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনের ইলেকট্রিক নেবার যে ভাড়া ছিল, সেই ভাড়াটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? कमर्शियल लाइन नहीं, अपनी आज के कत इलेक्ट्रिक बिल दिच्छेन? कभी भी फुर्सत से किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए। हर साल कपड़ा का डिजाइन चेंज हो जाता है। ये এখন চলছে না সেলের বাজার? এখন চলছে তো সেলের বাজার। কাটা ফাটা পুরনো, শুধু এইটা নয়, গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড়, ডিজাইনার জামা কাপড় কম দামে ছেড়ে দিতে হচ্ছে। কি বলছে দোকানদাররা? বলছে যা ইনফ্রাস্ট্রাকচার, যা বিল দিতে হচ্ছে, সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না। কেন? প্রতিদিন প্রতি বছর এই ডিজাইন পাল্টে যাচ্ছে, আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না, তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে। কি খাবে ও? কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে? কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মা? যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে, তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না। কোথায় আছে জেনারিক ওষুধের দোকান? কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস শপ? কোথায়? গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, সব থেকে বেশি দামে ওষুধপত্র বিক্রি হচ্ছে। কি খাবে ও? জিনিসপত্রের এত দাম। लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो गैस का दाम हम फिर से 100 रुपए घटा दिए। अरे आपका चेहरा रामदेव, तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो, 350 में गैस सिलेंडर आपको मिलेगा। वो गैस सिलेंडर 350 से 1200 रुपए हो गया था। আর আপনি আজকে 100 টাকা কমিয়েছেন তো বগল বাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম। যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বলেননি তো 800 টাকার বাসটা আমি তোমাদেরকে দিলাম? সেদিন বলেছিলেন? বলেননি। সব জিনিসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে না। क्यों? क्योंकि वहां से जो पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है। पार्लियामेंटेर भोट, देशेर आईन, देशेर व्यवस्था, দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, দেশের খাদ্য, দেশের রোড ট্রান্সপোর্টেশন,
দেশের রেল, দেশের গাড়ি, দেশের পরিবহন, দেশের ডাক্তারবাবুরাই সবটাকে ঠিক করবে। কাদের হাতে ঠিক করা হবে? কাদের হাতে? কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি। এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ও ধুতি এই সোনারপুরে সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকলাব জিন্দাবাদ বলে দাঁড়ান, ও ধুতি এদের খুলে যাবে, একটা কাপড় এদের গায়ে থাকবে না। এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে, এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে। একদিন না একদিন এই মোদী সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গতি থেকে বিদায় নিতে হবে। সেদিন লাল ঝান্ডা আপনাদেরকে বলে যাচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সব থেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে ये भगवा वाला झोला उठाकर जो भाग जाने का बात करता है वही है। কে এদেরকে সাপোর্ট করেছে? কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। আরে কত মন্দির বানিয়েছে, কত মসজিদ বানিয়েছে, আমরা তার হিসাব দিতে চাইছি না, সব আপনারা জানেন। लेकिन सवाल तो हम लोगों का है कि मध्य प्रदेश से शिवराज सिंह चौहान बीजेपीर मुख्यमंत्री ব্যাপক কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেট আর এসএসসিতে। যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বায়ু তো একা মেরে নিল আর জেলে বসে আছে। আপনার এখানকার ডিআর লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে 500 কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে 100 কোটি টাকা দিয়ে। অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিআর লটারি। কে আলাদা আছে? পলিসির ক্ষেত্রে লড়ছে, লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। ছাত্র যুবরা লড়ছে, মহিলারা লড়ছে, কৃষকরা লড়ছে, সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে, বেঁচে থাকার দাবিতে। তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি, এই পাবি না কি সেই পাবি না, ভোটটা কোথায় দিবি ঠিক করে বল, আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে। এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে, ঠিক আপনাদেরকে করতে হবে। তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা, বিশ্বাস, ভরসা নিয়ে আমাদের কর্মী, আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন, লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না, লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয়। আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয়, সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া। তাই আজকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এই সব তো জলাঞ্জলি দিয়েছে, বাকিটুকু আছে শুধু মান সম্মান। সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চড় আমরাও দিয়ে নিই যাদবপুর থেকে। যে যাদবপুরে ভুয়া নাগরিক থাকে না, যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ। দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শট মারছিল, আমি তো দেখলাম রিলসে, দেখেছেন নিশ্চয়। তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো, চা সবই বানাতে পারেন, সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো? কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি, যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না। তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে, দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে নিজের বুথকে জেতানো আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।